বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থনীতি সম্মান প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, মাস্টার্স প্রিলিমিনারি এবং মাস্টার্স সবার জন্য কাজে লাগবে। আজকে আলোচনা করব মাইক্রো ইকোনমিক্সের পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার অর্থাৎ পারফেক্ট কম্পিটিশন মার্কেট। এটার উপর ইতিপূর্বে আমি 8টি লেকচার দিয়েছি, এরপর বেশ কিছুদিন গ্যাপ গিয়েছে। আজকে আমি 9 নাম্বার লেকচার দেব। আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে শিল্পের দীর্ঘকালীন যোগান রেখা। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে শিল্পের দীর্ঘকালীন যোগান রেখা আজকে আমি কি করব, আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, এটা দ্বিতীয় বর্ষের জন্য, মাস্টার্স পিডির জন্য, মাস্টার্স ফাইনালের জন্য বেশি ইম্পর্টেন্ট। প্রথম বর্ষের সাধারণত যে 8টা লেকচার দিয়েছি তার ভিতরেই প্রথম বর্ষের জন্য গুরুত্বপূর্ণ। তবে যেহেতু সিলেবাসে আছে, প্রথম বর্ষে যদি এই প্রশ্ন আসতে পারে কোনো অসুবিধা কি নাই। গুরুত্ব বেশি দ্বিতীয় বর্ষ অনার্সে যারা আছো। আমরা এই দীর্ঘকালীন যোগান রেখা অঙ্কনের পূর্বে কিছু বিষয় সম্পর্কে আমাদেরকে একটু ধারণা রাখতে হবে। সেটা কি? সেটা হচ্ছে যে ফার্মের দীর্ঘকালীন গড় ব্যয় রেখা। ফার্মের দীর্ঘকালীন গড় ব্যয় রেখা সম্পর্কে একটা ধারণা রাখতে হবে। এই দেখো, আমি এদিকে ধরেছি উৎপাদনের পরিমাণ আর এদিকে ধরেছি আমি গড় খরচ। ফার্মের ধরো গড় খরচ, দীর্ঘকালীন গড় খরচ। এখন এটা হচ্ছে আমার ফার্মের কি দীর্ঘকালীন গড় ব্যয় রেখা, LAC রেখা, লং রান অ্যাভারেজ কস্ট কার্ভ। আসলে হয়েছে কি, আমি আলোচনা করছি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। যারা ফার্স্ট ইয়ার থেকে আমার ক্লাস নিয়মিত দেখেছ তাদের জন্য বিষয়টা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আবার যারা সেকেন্ড ইয়ার থেকে দেখছো, তবে যারা কস্ট ফাংশন দেখেছো তাদের জন্য ক্লিয়ার হওয়ার কথা। এরপরও একটা আলোচনার পূর্বে যে কিছু জিনিস ক্লিয়ার করছি যাতে আলোচনাটা একেবারে কি হয়ে যায়, সহজ হয়ে যায়। এই যে দীর্ঘকালীন গড় ব্যয় রেখা আমি অঙ্কন করেছি, এই দীর্ঘকালীন গড় ব্যয় রেখার দেখো এই বিন্দুতে একটা স্বল্পকালীন কি আছে, গড় ব্যয় রেখা আছে। এই বিন্দুতে আরেকটা কি আছে, স্বল্পকালীন গড় ব্যয় রেখা আছে। ঠিক আছে, আবার দেখো এই বিন্দুতে কি আছে, স্বল্পকালীন গড় ব্যয় রেখা আছে। আমি 3টা স্বল্পকালীন গড় ব্যয় রেখা অঙ্কন করেছি। আসলে অসংখ্য স্বল্পকালীন গড় ব্যয় রেখার স্পর্শ বিন্দু নিয়ে দীর্ঘকালীন গড় ব্যয় রেখা অঙ্কিত হয়। কিভাবে অঙ্কিত হয় এটার বিস্তারিত ব্যাখ্যা আমি করব না। যারা বিস্তারিত ব্যাখ্যা জানতে চাও তারা আবার কস্ট ফাংশনে দীর্ঘকালীন গড় ব্যয় রেখা অঙ্কন যেখানে আছে সেখানে এটার ব্যাখ্যা আছে। তো তোমরা জাস্ট মনে রাখবে স্পর্শ বিন্দু, এর ভিতরে এতটুকু পর্যন্ত হচ্ছে ডান দিকে নিম্নগামী অংশ। দীর্ঘকালীন গড় ব্যয় রেখার ডান দিকে নিম্নগামী অংশ স্বল্পকালীন গড় ব্যয় রেখার ডান দিকের নিম্নগামী অংশের স্পর্শ বিন্দু নিয়ে গঠিত। দেখো এটা হচ্ছে স্বল্পকালীন গড় ব্যয় রেখার সর্বনিম্ন বিন্দু। তো এই যে ডান দিকে নিম্নগামী অংশের স্পর্শ বিন্দু নিয়ে আবার দীর্ঘকালীন গড় ব্যয় রেখার ডান দিকে নিম্নগামী বিন্দু গঠিত। এইভাবে অসংখ্য বিন্দু রয়েছে। আর দীর্ঘকালীন গড় ব্যয় রেখার সর্বনিম্ন বিন্দু স্বল্পকালীন গড় ব্যয় রেখার সর্বনিম্ন বিন্দুর মাধ্যমে গঠিত। দীর্ঘকালীন গড় ব্যয় রেখার ডান দিকে ঊর্ধ্বগামী বিন্দু আমি একটা বিন্দু দেখিয়েছি, এই বিন্দুর মতো এই সমস্ত বিন্দুগুলো হবে। সেটা হচ্ছে স্বল্পকালীন গড় ব্যয় রেখার এই দেখো উপরের দিকে উঠে গেছে, ডান দিকে ঊর্ধ্বগামী অংশের স্পর্শ বিন্দু নিয়ে গঠিত। এই আমরা একটা ধারণা পেলাম। ঠিক আছে, আরেকটা ধারণা তোমরা দেখো যে আমি
জানি স্বল্পকালীন প্রান্তিক ব্যয় রেখা স্বল্পকালীন গড় ব্যয় রেখার সর্বনিম্ন বিন্দু দিয়ে যায়। স্বল্পকালীন প্রান্তিক ব্যয় রেখা, তাহলে দেখো এই বিন্দু দিয়ে যাবে এই স্বল্পকালীন প্রান্তিক ব্যয় রেখা, ঠিক আছে, এই বিন্দু দিয়ে। ক্লিয়ার? আচ্ছা, আবার যে এই বিন্দু দিয়ে যাবে এই স্বল্পকালীন প্রান্তিক ব্যয় রেখা, আবার এই বিন্দু দিয়ে যাবে এই স্বল্পকালীন প্রান্তিক ব্যয় রেখা, ঠিক আছে। তাহলে মনে রাখবে আসলে কিন্তু স্বল্পকালীন গড় ব্যয় রেখা এখানে তিনটা না, এই পুরা অসংখ্য বিন্দুগুলো হচ্ছে স্বল্পকালীন গড় ব্যয় রেখার ডান দিকে নিম্নগামী স্পর্শ বিন্দু, আর ডান দিকের ঊর্ধ্বগামী অসংখ্য বিন্দুগুলো হচ্ছে স্বল্পকালীন গড় ব্যয় রেখার ডান দিকের ঊর্ধ্বগামী অংশের স্পর্শ বিন্দু, আর শুধুমাত্র সর্বনিম্ন বিন্দুটা স্বল্পকালীন গড় ব্যয় রেখার সর্বনিম্ন বিন্দু দিয়ে গঠিত। মানে অসংখ্য স্বল্পকালীন গড় ব্যয় রেখা নিয়ে কে গঠিত? দীর্ঘকালীন গড় ব্যয় রেখা গঠিত। এখন প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনে করো যে আমি যে তিনটা স্বল্পকালীন গড় ব্যয় রেখার তিনটা স্বল্পকালীন প্রান্তিক ব্যয় রেখা আছে। স্বল্পকালীন গড় ব্যয় রেখা যদি 50টা হতো, তাহলে স্বল্পকালীন প্রান্তিক ব্যয় রেখা কয়টা হতো? 50টা হতো। মনে করো যে আমি স্বল্পকালীন গড় ব্যয় রেখার এই বিন্দুতে উৎপাদন করছি, আর এখানে স্বল্পকালীন গড় ব্যয় রেখার এই বিন্দুতে উৎপাদন করছি, আর এখানে স্বল্পকালীন গড় ব্যয় রেখার এই বিন্দুতে উৎপাদন করছি। ভালো করে লক্ষ্য করো, আমি ভুল বলেছি, আমি স্বল্পকালীন প্রান্তিক ব্যয় রেখার এই বিন্দুতে উৎপাদন করছি, আবার স্বল্পকালীন প্রান্তিক ব্যয় রেখার এই বিন্দুতে উৎপাদন করছি, আবার স্বল্পকালীন প্রান্তিক ব্যয় রেখার এই বিন্দুতে আমি উৎপাদন কি করছি? আমি করছি। হ্যাঁ, লক্ষ্য করো যে এখানে মনে করো আমি 2015 সালে আমি এই বিন্দুতে উৎপাদন করছি স্বল্পকালীন গড় ব্যয় রেখার, 2016 সালে আমি স্বল্পকালীন গড় ব্যয় রেখার এই বিন্দুতে উৎপাদন করছি, 2017 সালে আমি স্বল্পকালীন গড় ব্যয় রেখার এই বিন্দুতে উৎপাদন করছি। আর এই বিন্দু থেকে এই বিন্দু 15, 16, 17 অসংখ্য স্বল্পকালীন সময়ের সমন্বয়ে কি গঠিত হয়? দীর্ঘকাল গঠিত হয়। এখন এই স্বল্পকালীন প্রান্তিক ব্যয় রেখার, যদি গড় ব্যয় রেখা যদি বলে থাকি ভুল বলছি, স্বল্পকালীন প্রান্তিক ব্যয় রেখার এই বিন্দুতে, স্বল্পকালীন প্রান্তিক ব্যয় রেখার এই বিন্দুতে, স্বল্পকালীন প্রান্তিক ব্যয় রেখার এই বিন্দুতে আমি উৎপাদন করছি। প্রত্যেকটা বিন্দুগুলো আমি কি করি? যোগ করি। যোগ করে আমি যে রেখাটা পেয়েছি এটা হচ্ছে দীর্ঘকালীন প্রান্তিক ব্যয় রেখা, লং রান মার্জিনাল কস্ট কার্ভ, লং রান মার্জিনাল কস্ট কার্ভ। এবং মনে রাখবে যে এই যে লং রান মার্জিনাল কস্ট কার্ভ, এটার মানে দীর্ঘকালীন প্রান্তিক ব্যয় রেখা, এটার প্রত্যেকটা বিন্দু স্বল্পকালীন প্রান্তিক ব্যয় রেখা হতে এসেছে। কারণ তোমরা জানো আমি স্বল্পকালীন প্রান্তিক ব্যয় রেখার যে কোনো বিন্দুতে উৎপাদন করি না। যে বিন্দুতে MR = MC, মনে করে এই বিন্দু দিয়ে আমার MR রেখা গিয়েছে, তাহলে এই বিন্দুতে MR = MC আমি এখানে উৎপাদন করব। মনে করো এই বিন্দুতে আরেকটা MR রেখা গিয়েছে, এই বিন্দুতে আমি উৎপাদন করব। এই বিন্দুতে আরেকটা MR রেখা গিয়েছে, অর্থাৎ এই বিন্দুতে রেড কালার স্বল্পকালীন প্রান্তিক ব্যয় রেখা আর MR সমান, এই বিন্দুতে উৎপাদন করব এক একটার সময়। তাহলে এই প্রান্তিক ব্যয় রেখার বিভিন্ন বিন্দুগুলো যোগ করে আমরা দীর্ঘকালীন প্রান্তিক ব্যয় রেখা অঙ্কন করেছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, ব্রেনের ভিতরে একটা বিষয় সেট করো, খাতায় লিখে ফেলো। সেটা হচ্ছে দীর্ঘকালীন গড় ব্যয় রেখার প্রত্যেকটা বিন্দু স্বল্পকালীন গড় ব্যয় রেখার সমন্বয়ে গঠিত। 2 নাম্বার হচ্ছে দীর্ঘকালীন প্রান্তিক ব্যয় রেখার প্রত্যেকটা বিন্দু স্বল্পকালীন প্রান্তিক ব্যয় রেখার বিন্দু নিয়ে কি গঠিত। আশা করি তোমরা এই বিষয়গুলো কি হয়েছে বুঝতে পেরেছ। এখন একটা জিনিস বলবো তোমাদেরকে, সেটা হচ্ছে অর্থনীতিতে আমরা বলি ইন্টারনাল ইকোনমি এবং ইন্টারনাল ডিসইকোনমি। ইন্টারনাল ইকোনমি
অ্যান ইন্টারনাল ডিস ইকোনমি। ঠিক আছে, হ্যাঁ দেখো আমি লিখছি ইন্টারনাল ইকোনমি আর ইন্টারনাল কি ডিস ইকোনমি। একটা হচ্ছে ইন্টারনাল ইকোনমি আর একটা হচ্ছে ইন্টারনাল ডিস ইকোনমি। এখন ইন্টারনাল ইকোনমি আর ইন্টারনাল ডিস ইকোনমি বলতে আমরা কি বুঝি, সেটা হচ্ছে যে আমরা যখন কি করি উৎপাদন বাড়াই, তো উৎপাদন বাড়াতে গেলে প্রথম দিকে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন দেখা দিতে পারে। ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন কি, উপকরণ যে হারে বৃদ্ধি পায় উৎপাদন তার চেয়ে বেশি হারে বৃদ্ধি পায়। তো উপকরণ যে হারে বৃদ্ধি পায় উৎপাদন যদি তার চেয়ে বেশি হারে বৃদ্ধি পায় তাহলে তো গর্বে হ্রাস পাবে। এটাকে বলা হয় ইন্টারনাল ইকোনমি। অর্থাৎ একটা ফার্ম যখন প্রথম দিকে উৎপাদন বাড়াতে থাকে তখন সে ক্যাপিটাল এবং লেবারকে যদি দ্বিগুণ করে উৎপাদন দ্বিগুণের চেয়ে বেশি হয়। একটু চিন্তা করো, ক্যাপিটাল আর লেবারকে দ্বিগুণ করলে খরচও কিন্তু দ্বিগুণ হচ্ছে, কারণ 5 জন শ্রমিককে যে মজুরি দেব 10 জন শ্রমিককে মজুরি তার দ্বিগুণ দেব। 10 ইউনিট ক্যাপিটালের যে মূল্য দেব 20 ইউনিট ক্যাপিটালের মূল্য তার দ্বিগুণ হবে। তাহলে উপকরণ দ্বিগুণ করলে আবার খরচ কয়গুণ হচ্ছে, দ্বিগুণ হচ্ছে। কিন্তু উপকরণ দ্বিগুণ হওয়াতে উৎপাদন দ্বিগুণের চেয়ে বেশি হয়েছে। এটাকে বলে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন। এই যে উৎপাদন দ্বিগুণের চেয়ে বেশি হয়েছে কিন্তু খরচ হচ্ছে দ্বিগুণ, উৎপাদন তার চেয়ে বেশি হয়েছে, ফলে গড় খরচটা কি হবে, হ্রাস পাবে। এটাকে বলে ইন্টারনাল ইকোনমি। এই ইন্টারনাল ইকোনমির কারণে যখন আমাদের উৎপাদন বাড়বে তখন আমাদের গড় ব্যয়টা কি হবে, আস্তে আস্তে কি হবে, হ্রাস পাবে। এবং আমাদের অকিউনট উৎপাদন পর্যন্ত গড় ব্যয়টা কি হচ্ছে, হ্রাস পাচ্ছে। আমাদের দীর্ঘকালীন গড় ব্যয় রেখাটা ডান দিকে কি হচ্ছে, নিম্নগামী হচ্ছে। তাহলে এই যে প্রথম দিকে মাত্রাগত উৎপাদন সুবিধার কারণে এই যে গড় ব্যয়টা হ্রাস পায় এটাকে বলা হয় ইন্টারনাল ইকোনমি। কিন্তু একটা পর্যায়ে দেখা যায় যে মাত্রাগত যে সুবিধাটা আমরা পেয়েছিলাম সেটা আর থাকে না। অর্থাৎ এক্ষেত্রে দেখা যায় ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন দেখা দেয়। এর মানে উপকরণ যে হারে বাড়ে উৎপাদন তার চেয়ে কম হারে বাড়ে। আমি উপকরণ 50% বৃদ্ধি করলাম, উৎপাদন বৃদ্ধি পেয়েছে 40% বা 30%। অর্থাৎ উপকরণ যে হারে বাড়ে উৎপাদন তার চেয়ে কম হারে বাড়ে। এক্ষেত্রে আমাদের গড় ব্যয় বৃদ্ধি পায়। অকিউনটের পর গড় ব্যয় কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। এই গড় ব্যয়টা কি বৃদ্ধি পাওয়াটাকে বলে ইন্টারনাল ডিস ইকোনমি। এবং এই ইন্টারনাল ডিস ইকোনমির কারণে আমাদের দীর্ঘকালীন গড় ব্যয় রেখার একটা অংশ ডান দিকে ঊর্ধ্বগামী হয়। তাহলে আমাদের যে দীর্ঘকালীন গড় ব্যয় রেখা যে ইউ আকৃতির হয় এর পিছনে একটা কারণ হচ্ছে ইন্টারনাল ইকোনমি। ইন্টারনাল ইকোনমির কারণে প্রথম দিকে উৎপাদন বৃদ্ধি করলে গড় ব্যয় হ্রাস পায়। দ্বিতীয় কারণ হচ্ছে ইন্টারনাল ডিস ইকোনমি। এর কারণে উৎপাদন বৃদ্ধি পেলে গড় ব্যয় আস্তে আস্তে কি হয়, বাড়ে। প্রিয় শিক্ষার্থীরা, ইন্টারনাল ইকোনমি এবং ডিস ইকোনমি যেভাবে আছে ঠিক একইভাবে আছে এক্সটার্নাল ইকোনমি এবং ডিস ইকোনমি। এক্সটার্নাল ইকোনমি আর কি আছে, ডিস ইকোনমি। এখন এক্সটার্নাল ইকোনমি আর ডিস ইকোনমিটা কি এটা বোঝানোর জন্য এই চিত্রটা একটু মুছে ফেললাম। এক্সটার্নাল ইকোনমি এবং ডিস ইকোনমিটা আমরা এখন একটু বোঝার চেষ্টা করব। ঠিক আছে, এদিকে উৎপাদন ধরেছে। এক্সটার্নাল ইকোনমি হচ্ছে যখন মনে করে আমার এখানে একটা ফার্ম আছে, হ্যাঁ আমার এই যে ফার্মটা, আমি একটাই ফার্ম উৎপাদন করছি। আস্তে আস্তে দেখা গেল যে 5 বছর পর বা 6 বছর দেখা গেল যে
সরকারি হয়তো বিভিন্ন সুযোগ সুবিধার কারণে এখানে আর অনেকগুলো ফার্ম কি হয়েছে গড়ে উঠেছে, অনেকগুলো ফার্ম কি হয়েছে গড়ে উঠেছে। হ্যাঁ, মানে একটা ইন্ডাস্ট্রিয়াল এলাকা কি হয়েছে গড়ে উঠেছে। শিল্পে ফার্মের সংখ্যা কি হয়েছে বৃদ্ধি পেয়েছে। যখনই শিল্পে ফার্মের সংখ্যা যখন বৃদ্ধি পায় তখন ওই ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়, অবকাঠামোগত কি হয় উন্নয়ন হয়। এখানে যদি ট্রেন স্টেশন যদি না থাকে তাহলে ট্রেন স্টেশন হবে, বা এখানে যদি মনে করো যে ইন্টারসিটি ট্রেনের যদি বিরতি না থাকে তাহলে বিরতির ব্যবস্থা করা হবে, কারণ এটা শিল্প এরিয়া কি হয়ে গেছে, এরিয়ার গুরুত্ব বেড়ে গেছে। এখানে ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠানগুলো কি হয় চলে আসে। এখানে বেসরকারিভাবে বিভিন্ন আবাসভূমি গড়ে উঠে, যেখানে শ্রমিক কর্মচারীদের যাতে কি হয় বসবাসের যাতে সুযোগ সৃষ্টি হয়। ঠিক আছে, তারপর বিভিন্ন ধরনের স্কুল, কলেজ, বাজার এখানে কি হয় গড়ে ওঠে। ফলে এখানে শ্রমিকদের বসতি কি হয় বাড়ে, এবং বিভিন্ন ধরনের মনে করেন যে শ্রমিকদের দক্ষ করার জন্য প্রশিক্ষণ দেওয়ার জন্য বিভিন্ন সংস্থাগুলো গড়ে ওঠে। এই কেন এটা একটা ফার্মের জন্য এটা হয় নাই, শিল্পে যখন অনেকগুলো ফার্ম এসেছে, এই সমস্ত সুযোগ সুবিধার কারণে শিল্পের গর্বে হ্রাস পেতে পারে। এটাকে বলা হয় এক্সটার্নাল ইকোনমি। গর্বে এটা কি হতে পারে হ্রাস পেতে পারে। মনে করো আমার এটা হচ্ছে দীর্ঘকালীন গর্বের রেখা LEC, ঠিক আছে। হ্যাঁ, LEC। তো এখানে তো তোমরা জানো ছোট ছোট অনেকগুলো কি আছে স্বল্পকালীন কি আছে গর্বে রেখা আছে, এটার সাথে আমার প্রান্তিক ব্যয় রেখা আছে। হ্যাঁ, যখনই এক্সটার্নাল ইকোনমির কারণে আবার গর্বে এটা হ্রাস পাবে, তখন এই দীর্ঘকালীন গর্বে রেখাটা এটা নিচের দিকে শিফট হবে। নিচের দিকে কি হবে শিফট হবে, নিচের দিকে এইভাবে শিফট হতে পারে, একটু ডান দিকে সরেও শিফট হতে পারে, বাম দিকেও সরেও কি হতে পারে শিফট হতে পারে। কোন দিকে যাবে এটা আমরা নিশ্চিত করে বলতে পারছি না। মনে করে এটা একটু বাম দিকে শিফট হয়ে গেল LAC-টা, ঠিক আছে। LAC-1, LAC-2 এটা বাম দিকে শিফট হয়ে গেল কি একেবারে সবগুলো স্বল্পকালীন কি গর্বের দীর্ঘকালীন গর্বের রেখা শিফট হওয়া মানে কি স্বল্পকালীন গর্বের রেখা। তার লক্ষ্য করো যে আবার কি হয়ে গেল, আবার এই দীর্ঘকালীন এক্সটার্নাল ইকোনমির কারণে শিল্পে নতুন নতুন ফার্ম প্রবেশ করার কারণে বিভিন্ন সুযোগ সুবিধার সৃষ্টি হওয়ায় যে পণ্য উৎপাদনের গর্বে এটা কমে যায়, দীর্ঘকালীন গর্বে এই রেখাটা নিচের দিকে শিফট করে, হয় সোজা নিচে যাবে বা ডান দিকে যাবে বা বাম দিকে যাবে। আমি বাম দিকে চিত্রটা এঁকেছি, সেম চিত্রটা ডান দিকে আঁকতে পারো, এখানেও আঁকতে পারো। এইটাকে বলা হয় এক্সটার্নাল কি ইকোনমি। এখন আসো আমি আলোচনা করব এক্সটার্নাল কি ডিজ ইকোনমি আলোচনা করব। দেখো, শিল্পে নতুন নতুন ফার্ম প্রবেশ করলে যেভাবে সুযোগ সুবিধার কি হয় সৃষ্টি হয়, যেভাবে খরচ কমে, একইভাবে কিন্তু যে ফার্মের খরচও কিন্তু বেড়ে যেতে পারে শিল্পে নতুন নতুন ফার্ম প্রবেশের কারণে, বা শিল্পের সম্প্রসারণের কারণে ফার্মের খরচ কি হয়ে যেতে পারে বেড়ে যেতে পারে। সেটা কিভাবে বাড়তে পারে, এই যে মনে করো যখন শিল্পের আরও অনেক ফার্ম যখন প্রবেশ করবে তখন শিল্প পণ্যের উৎপাদন বাড়বে। শিল্প পণ্যের উৎপাদন বাড়াতে গেলে ওই পণ্য উৎপাদনের জন্য কাঁচামালের চাহিদা বাড়বে, ওই পণ্যের জন্য শ্রমের চাহিদা বাড়বে। তখন তো এমনও হতে পারে যে যারা কাঁচামাল উৎপাদন করে তারা কাঁচামালের মূল্য বাড়িয়ে দিতে পারে। শ্রমিকের চাহিদা বেড়ে যাওয়ার কারণে শ্রমিক অধিক মজুরি দাবি করতে পারে। এতে কি হতে পারে যে ফার্মের প্রোডাকশন কস্ট বেড়ে যেতে পারে, ফার্মের গড়বে বেড়ে যেতে পারে। ফলে এই দীর্ঘকালীন গড়বের রেখাটা উপরের দিকে কি হবে শিফট হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আবারও বলছি,
শিল্পে যখন নতুন নতুন ফার্ম প্রবেশ করবে তখন কিন্তু শিল্প পণ্যের উৎপাদন বাড়াতে হবে। আর এই শিল্প পণ্যের উৎপাদন বাড়াতে গেলে ওই পণ্য উৎপাদনের জন্য কাঁচামালের চাহিদাটা বেড়ে যাবে। এই কাঁচামালের চাহিদাটা বেড়ে গেলে দুটো ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে কাঁচামালের মূল্য বেড়ে যেতে পারে, আবার কাঁচামালের মূল্য কমে যেতে পারে। কাঁচামালের মূল্য কমে যেতে পারে কখন? যে কাঁচামালের চাহিদা বেড়ে যাওয়ার কারণে র মেটেরিয়ালস মানে কাঁচামাল যারা সাপ্লাই দেয় তারা এই কাঁচামালটা আগের চেয়ে এখন অধিক হারে লার্জ স্কেলে অধিক হারে বেশি পরিমাণে তারা সাপ্লাই দেবে। তো এই কাঁচামাল বেশি পরিমাণে সাপ্লাই দিতে গিয়ে বেশি পরিমাণে উৎপাদন করতে গিয়ে যারা কাঁচামাল সাপ্লাই দিয়ে তাদের প্রোডাকশন কস্ট কমে যাবে, তখন তারা কাঁচামালের মূল্য কমিয়ে দেবে যাতে আরও বেশি কাঁচামাল যাতে কি হয় চাহিদা সৃষ্টি করে শিল্পগুলো। তাহলে কাঁচামালের মূল্য কমে যেতে পারে, তখন কিন্তু এক্সটার্নাল কি হবে ইকোনমি সৃষ্টি হবে, এই দীর্ঘকালীন গড়বের রেখাটা নিচের দিকে চলে আসবে। কিন্তু আবার এমনও তো হতে পারে যে কাঁচামালের চাহিদা বেড়ে যাওয়ার কারণে যে তোমার কাঁচামাল উৎপাদনের খরচও বেড়ে যেতে পারে। ঠিক আছে, খরচ কমতেও যেভাবে পারে আবার খরচ কি বাড়তেও পারে। যদি খরচ বেড়ে যায় তখন যারা কাঁচামাল সাপ্লাই দেয় তারা কাঁচামালের মূল্য বাড়িয়ে দেবে, এতে ফার্মের প্রোডাকশন কস্ট বাড়বে। আবার শ্রমিকের চাহিদা বেড়ে যাওয়ার কারণে শ্রমিক মজুরি বেশি দাবি করবে, ফলে ফার্মের খরচ বাড়বে। খরচ বাড়লে দীর্ঘকালীন গড়বের রেখা উপরের দিকে শিফট হবে। এটাকে বলে এক্সটার্নাল ডিস ইকোনমি। এক্সটার্নাল ডিস ইকোনমি, এক্সটার্নাল ডিস ইকোনমি হলে আবার গড়বের রেখাটা সোজা উপরের দিকে যেতে পারে, আবার এদিকে যেতে পারে, আবার এদিকে যেতে পারে। ঠিক আছে, মনে করে আমি এখানে আঁকলাম একটা দীর্ঘকালীন গড়বের রেখা। ঠিক আছে, এতে অসংখ্য কি আছে স্বল্পকালীন গড়বের রেখা আছে, অসংখ্য কি আছে স্বল্পকালীন গড়বের রেখা আছে। আমি দীর্ঘকালীন গড় রেখা আঁকলাম, উপরের দিকে শিফট হলো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে শিল্পে যখন নতুন নতুন ফার্ম প্রবেশ করবে, ঠিক আছে, শিল্পে যখন নতুন নতুন ফার্ম প্রবেশ করবে, শিল্পের যখন সম্প্রসারণ হবে তখন এক্সটার্নাল ইকোনমি এবং ডিস ইকোনমি দেখা দেয়। তাহলে ইন্টারনাল ইকোনমি, ডিস ইকোনমি এবং এক্সটার্নাল ইকোনমি এবং ডিস ইকোনমির ভিতরে পার্থক্যটা কোথায়? ইন্টারনাল ইকোনমি এবং ডিস ইকোনমি এটা ফার্মের ভিতরের ব্যাপার। ফার্মের ভিতরের প্রযুক্তিগত কারণে, উৎপাদন কৌশলের কারণে, মূলধন শ্রমের ব্যবহারের সমন্বয় ইত্যাদির উপর ডিপেন্ড করলে ফার্ম উৎপাদন বাড়ালে গড়বে কমে, ইন্টারনাল ইকোনমি গড়বে বাড়ে, ইন্টারনাল ডিস ইকোনমি এটা একটা ফার্মের নিজস্ব ব্যাপার। আর এক্সটার্নাল ইকোনমি এবং ডিস ইকোনমি এটা একটা ফার্মের ব্যাপার না। শিল্পে যখন নতুন নতুন ফার্ম প্রবেশ করে এটা হচ্ছে এক্সটার্নাল বাহ্যিক ব্যাপার। নতুন নতুন ফার্ম যখন প্রবেশ করে তাহলে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার সৃষ্টি হয়। ঠিক আছে, এবং এগুলোতে আবার ফার্মের খরচ কোনো কোনো সুযোগ সুবিধার কারণে সুযোগ সুবিধারও সৃষ্টি হয়, আবার অসুবিধারও কি হতে পারে সৃষ্টি হতে পারে। সুযোগ সুবিধা যদি হয় তাহলে ফার্মের গড়বে হ্রাস পাবে, গড়বের রেখাটা নিচের দিকে যাবে। আর যদি অসুবিধার কারণে ওই যে মজুরি যদি বৃদ্ধির দাবি, কাঁচামালের মূল্য বৃদ্ধি এগুলো যদি ঘটে তাহলে গড় খরচ বাড়বে, গড় খরচ রেখা উপরের দিকে যাবে। এখন বাস্তবে যেটা হচ্ছে যে এই এক্সটার্নাল ইকোনমি, ডিস ইকোনমি দুইটাই কি হয় কাজ করে বাস্তবে। ঠিক আছে, যেমন মনে করো যে নতুন নতুন ফার্ম প্রবেশ করার কারণে যে কাঁচামালের চাহিদা বাড়ার কারণে, কাঁচামাল লার্জ স্কেলে উৎপাদন করার কারণে কাঁচামালের প্রোডাকশন কস্ট কমে গিয়েছে, ফলে যারা কাঁচামাল সাপ্লাই দেয় তারা কাঁচামালের মূল্য কমিয়ে দিল, এতে কিন্তু ফার্মের গড় খরচ কমবে, এক্সটার্নাল ইকোনমি। কিন্তু দেখা গেল যে বেশি বেশি ফার্ম আসার কারণে ওই পণ্য উৎপাদন করার জন্য যে শ্রমেরও চাহিদা বৃদ্ধি পেয়েছে, শ্রমের চাহিদা বৃদ্ধি পাওয়ার কারণে শ্রমিকরা তাদের মজুরি বেশি দাবি করলো, এতে ফার্মের খরচ বেড়ে যাবে। এটা হচ্ছে এক্সটার্নাল ডিস ইকোনমি। তাহলে একই সাথে ফার্মের এক্সটার্নাল ইকোনমি এবং ডিস ইকোনমি দুইটাই ঘটতে পারে। এক্ষেত্রে যদি এক্সটার্নাল ডিস ইকোনমি হতে এক্সটার্নাল ইকোনমি যদি শক্তিশালী হয়, এক্সটার্নাল ডিস ইকোনমি হতে এক্সটার্নাল ইকোনমি যদি শক্তিশালী হয় তাহলে ফার্মের দীর্ঘকালীন গড়বের রেখা নিচের দিকে শিফট হবে। বাম দিকে যাক, নিচে যাক, ডানে যাক, সোজা কথা নিচের দিকে শিফট হবে, অর্থাৎ ফার্মের গড়বে হ্রাস পাবে। এটাকে আমরা বলি যে তোমার ক্রমহ্রাসমান ব্যয় অবস্থা। কি বলি? ক্রমহ্রাসমান ব্যয় অবস্থা।
মানে এক্সটার্নাল ইকোনমি এবং ডিসইকোনমির প্রেক্ষাপটে দীর্ঘকালে ফার্মের ক্রমহ্রাসমান ব্যয় অবস্থা। আবারও বলছি যে আমি যদি এক্সটার্নাল ইকোনমি ডিসইকোনমিকে যদি আমি বিবেচনায় যদি আনি, তাহলে দেখা যাবে যে এক্সটার্নাল ডিসইকোনমি হতে এক্সটার্নাল ইকোনমি শক্তিশালী হলে ফার্মের গর্বে হ্রাস পাবে, ফলে গর্বের রেখাটা নিচের দিকে কি হবে, শিফট হবে, এবং এটাকে গর্বে হ্রাস পেয়েছে, এটাকে ক্রমহ্রাসমান ব্যয় বলে। আবার যদি এক্সটার্নাল ইকোনমি হতে এক্সটার্নাল ডিসইকোনমি যদি শক্তিশালী হয়, এক্সটার্নাল ডিসইকোনমি যদি শক্তিশালী হয়, তাহলে ফার্মের গর্বে বৃদ্ধি পাবে, ফলে গর্বের রেখা উপরের দিকে শিফট হবে, ডানে বা উপরে বা বাম দিকে কি যাবে, এটাকে বলা হয় ক্রমবর্ধমান ব্যয়। ঠিক আছে। আরেকটা যেটা হচ্ছে, যদি এক্সটার্নাল ইকোনমি এবং এক্সটার্নাল ডিসইকোনমি পরস্পর যদি সমান হয়, এক্সটার্নাল ইকোনমি এবং এক্সটার্নাল ডিসইকোনমি যদি পরস্পর সমান হয়, অর্থাৎ এক্সটার্নাল ইকোনমির কারণে খরচ যতটুকু কমেছে, ফার্মের এক্সটার্নাল ডিসইকোনমির কারণে খরচ ততটুকু বেড়েছে, ফলে ফার্মের খরচের কোনো পরিবর্তন হবে না, ফার্মের গড় খরচ যা আছে তাই থাকবে। মনে করি এক্সটার্নাল ইকোনমির কারণে ফার্মের গড় খরচ কমেছে 4 টাকা, এক্সটার্নাল ডিসইকোনমির কারণে ফার্মের গড় খরচ বেড়েছে কত, 4 টাকা। তাহলে 4 টাকা কমা আর বাড়া দিয়ে কি হয়ে গেল, ব্যালেন্স হয়ে গেল, ফার্মের গড় খরচ আগের জায়গায় থাকবে, অর্থাৎ দীর্ঘকালীন গড় রেখা না উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে, এটাকে বলা হয় স্থির ব্যয়। তাহলে আমরা দীর্ঘকালে ফার্মের 3 ধরনের অবস্থা দেখা যেতে পারে এক্সটার্নাল ইকোনমি এবং ডিসইকোনমির কারণে। একটু লিখে রাখতে পারো, 1 নাম্বার এক্সটার্নাল ইকোনমি এবং ডিসইকোনমি যদি পরস্পর সমান হয়, ফার্মের স্থির ব্যয় দেখা দেবে। 2 নাম্বার ফার্মের এক্সটার্নাল ডিসইকোনমি হতে এক্সটার্নাল ইকোনমি যদি কি হয়, শক্তিশালী হয়, তাহলে ফার্মের গর্বে হ্রাস পাবে, গর্বের রেখা নিচের দিকে আসবে, এটাকে ক্রমহ্রাসমান ব্যয় বলে। যদি 3 নাম্বার ফার্মের এক্সটার্নাল ইকোনমি হতে এক্সটার্নাল ডিসইকোনমি যদি কি হয়, শক্তিশালী হয়, তাহলে ফার্মের গর্বে বৃদ্ধি পাবে, গর্বের রেখা উপরের দিকে যাবে, এবং এটাকে ক্রমবর্ধমান ব্যয় বলে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি যখন ক্রমবর্ধমান ব্যয় অবস্থায় শিল্পের যোগান রেখা অঙ্কন করব, তখন তুমি মনে রাখবে যে আমার দীর্ঘকালীন গর্বের রেখাটা উপরের দিকে যাবেই, ডানে যাক অথবা বামে যাক, উপরের দিকে যাবে। দয়া করে কথাটা মনে রাখবে। হ্যাঁ, 1 নম্বর পয়েন্ট দিয়ে লিখে রাখো। ক্রমবর্ধমান ব্যয় অবস্থায় আমি যখন শিল্পের যোগান রেখা অঙ্কন করব, তাহলে ফার্মের যে দীর্ঘকালীন গর্বের রেখাটা উপরের দিকে কি হবে, শিফট হবে। 2 নাম্বার হচ্ছে ক্রমহ্রাসমান ব্যয় অবস্থায় আমি যদি শিল্পের যোগান রেখা যদি আঁকি, তাহলে ফার্মের দীর্ঘকালীন গর্বের রেখা নিচের দিকে শিফট হবে, ডানে হোক আর বামে হোক, যে কোনো দিকে, কিন্তু নিচের দিকে শিফট হবে। 3 নাম্বার স্থির ব্যয় অবস্থায় যদি আমরা শিল্পের দীর্ঘকালীন যোগান রেখা অঙ্কন করতে চাই, ফার্মের দীর্ঘকালীন গর্বের রেখা তার জায়গায় থাকবে। দয়া করে কথাগুলো মনে রাখবে। আমরা আজকে আঁকবো ফার্মের কি যেন বলে, শিল্পের দীর্ঘকালীন কি যোগান রেখা আজকে আমরা আঁকবো। আঁকার আগে আমি একটা কথা বলছি, একটু দৃষ্টি আকর্ষণ করছি। মনে করো যে এটা হচ্ছে আমার, তোমরা জানো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের দামটা কি থাকে, স্থির থাকে। ধরো এটা P1, তাহলে এই রেখাটা হচ্ছে কি, P1 ইকুয়াল টু কত, AR1 ইকুয়াল টু কত, MR1। ঠিক আছে, এই রেখাটা হবে দাম গড়ায় প্রান্তিকায় পরস্পর সমান। হঠাৎ করে যদি ক্লাস কেউ দেখেন, স্যার কেন সমান, এগুলো প্রশ্নের উত্তর দেয়া হয়েছে। আজকে এটা হচ্ছে কয় নাম্বার ক্লাস, 9 নাম্বার ক্লাস। 1, 2, 3, 4 এগুলো নাম্বার ক্লাস, এগুলো কি করা হয়েছে, এগুলো আলোচনা করা হয়েছে। তো এই রেখাটা এভাবে চলে যাবে। এবং দেখো, আমরা জানি দীর্ঘকালে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কি হয়, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কি হয়, যে স্বাভাবিক মুনাফা অর্জিত হয়। আর স্বাভাবিক মুনাফা অর্জিত হয় কোন জায়গাতে, মনে করো হ্যাঁ, অকিয়ান উৎপাদনে স্বাভাবিক মুনাফা অর্জিত হয়েছে, তাহলে অবশ্যই অকিয়ান উৎপাদনের দীর্ঘকালীন গর্বের রেখা কি করবে, স্পর্শ করে যাবে। যদি বলতাম যে না, এখানে স্বাভাবিক মুনাফা অর্জিত হয়েছে এই উৎপাদনে, তাহলে এখানে দীর্ঘকালীন গর্বের রেখা কি হতো, স্পর্শ করে যেত। ঠিক আছে না, আমরা বলছি অকিয়ানে হয়েছে, অতএব দীর্ঘকালীন গর্বের রেখা এই বিন্দুতে স্পর্শ করে যাবে। তাহলে যেহেতু দীর্ঘকালীন গর্বের রেখা অঙ্কন করেছি,
তো এটা দীর্ঘকালীন গড় রেখার সর্বনিম্ন বিন্দু। ঠিক একইভাবে এখানে স্বল্পকালীন গড় রেখার একটা সর্বনিম্ন বিন্দু আছে। একইভাবে এই যে এটা হচ্ছে দীর্ঘকালীন গড় রেখা, এটা হচ্ছে স্বল্পকালীন গড় রেখা। দীর্ঘকালীন গড় রেখা, স্বল্পকালীন গড় রেখা। এরপরে দেখো এইটা হচ্ছে এই যে দুটো রেখা আঁকলাম, হ্যাঁ, এই দুটো রেখা হচ্ছে প্রান্তিক ব্যয় রেখা। আমি একটু তোমাদেরকে প্রশ্ন করতে চাচ্ছি, বলো তো যে প্রান্তিক ব্যয় রেখার ভিতরে এইটা এবং এইটার ভিতরে কোনটা স্বল্পকালীন, কোনটা দীর্ঘকালীন? ভিডিওটা স্টপ করে দাও, চিন্তা করো, উত্তরটা বের করো, তারপরে দেখো আমার সাথে আনসার মিলছে কিনা। যদি আনসারটা মিলে আমি বুঝবো লেকচারটা তুমি বুঝতে পারছো। যদি না মিলে তাহলে একটু ব্যাক করো। আমি প্রান্তিক ব্যয় নিয়ে আলোচনা করেছি। স্বল্পকালীন প্রান্তিক ব্যয় রেখার যে সমস্ত বিন্দুতে উৎপাদন করা হয় সেই সমস্ত বিন্দুগুলোর সমন্বয়ে দীর্ঘকালীন প্রান্তিক ব্যয় রেখা অঙ্কন করা হয় এবং দীর্ঘকালীন প্রান্তিক ব্যয় রেখা স্বল্পকালীন প্রান্তিক ব্যয় রেখা হতে ফ্ল্যাটার হয়। কথাটা আবার বলছি, দীর্ঘকালীন প্রান্তিক ব্যয় রেখা স্বল্পকালীন প্রান্তিক ব্যয় রেখার তুলনায় ফ্ল্যাটার হয়। এর মানে হচ্ছে এটা হচ্ছে আমার দীর্ঘকালীন প্রান্তিক ব্যয় রেখা আর এটা হচ্ছে স্বল্পকালীন প্রান্তিক ব্যয় রেখা। আর দীর্ঘকালে আমার ভারসাম্যের শর্তটা কি হচ্ছে দেখো, P1 ইকুয়াল টু কত, AR1 ইকুয়াল টু কত, MR1। দেখো তো এই যে এই বিন্দুতে, হ্যাঁ, দাম গড়ায় প্রান্তিকায় সব সমান, রেখাটা ভূমি অক্ষের সমান্তরাল সমান। দেখো এই বিন্দুতে দেখো তো এই যে দীর্ঘকালীন গড়বে LSC, তারপর দেখো এই বিন্দুতে স্বল্পকালীন গড়বে কত, SAC, এই বিন্দুতে স্বল্পকালীন প্রান্তিক ব্যয় কত, SMC, এই বিন্দুতে দীর্ঘকালীন প্রান্তিক ব্যয় কত, LMC। সব কি হয়, ভারসাম্য বিন্দুতে সমান হয়। কারণ এই বিন্দুতে দেখো এই বিন্দুটা SMC রেখার উপর অবস্থিত, LMC রেখার উপর অবস্থিত, তারপর এটা হচ্ছে SAC রেখার উপর অবস্থিত, আবার এটা হচ্ছে LAC দীর্ঘকালীন গড় ব্যয় রেখার উপর অবস্থিত। অর্থাৎ যেহেতু এই বিন্দুতে ভারসাম্য অর্জিত হচ্ছে, তাহলে দেখো তো LAC ইকুয়াল টু SAC ইকুয়াল টু LMC ইকুয়াল টু SMC সব সমান হবে। আবার এই বিন্দুতে দেখো দাম গড়ায় প্রান্তিকায় সমান। কথা বুঝছো? আর এত কিছু না লিখে যদি শুধুমাত্র যদি তুমি লেখো যে এই বিন্দুতে তোমার প্রান্তিক ব্যয় আর দীর্ঘকালীন প্রান্তিক আয় এবং দীর্ঘকালীন প্রান্তিক ব্যয় কি সমান, তাও কি চলবে, কোনো অসুবিধা নাই। ঠিক আছে? আর আরেকটা জিনিস মনে রাখবে যে যখনই আমার এক্সটার্নাল ক্রমবর্ধন ব্যয় হবে, মানে এক্সটার্নাল ইকোনমি হতে এক্সটার্নাল ডিসইকোনমি যখন শক্তিশালী হবে, তখন কিন্তু আমার দীর্ঘকালীন গড় রেখাটা উপরের দিকে উঠে যাবে। ঠিক আছে? তো উপরের দিকে উঠে গেলে এটা ডানে যেতে পারে, এটা বামে যেতে পারে। আমি কি করেছি, আমি বাম দিকে কি করেছি, আমি অঙ্কন করেছি, আমি বাম দিকে অঙ্কন করেছি। ঠিক আছে? আমি বাম দিকে অঙ্কন করেছি। ক্লিয়ার? আচ্ছা, এখন আরেকটা জিনিস বলছি, মনে করো আমার দামটা বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, দামটা যদি বৃদ্ধি পায়, এই দামটা বৃদ্ধি পেয়ে মনে করো কত হয়েছে, P2 হয়েছে। দাম বৃদ্ধি পেলে এখন আমি কোথায় উৎপাদন করব? হ্যাঁ, আমি কোথায় উৎপাদন করব? কারণ আমরা জানি যে দাম বৃদ্ধি পেলে সে একটা উৎপাদনকারী, সে উৎপাদন করে তার যোগান রেখা অনুযায়ী, ফার্ম উৎপাদন করবে তার যোগান রেখা অনুযায়ী। তা আমরা জানি যে দীর্ঘকালীন প্রান্তিক ব্যয় রেখা হচ্ছে ফার্মের দীর্ঘকালীন যোগান রেখা, ফার্মের দীর্ঘকালীন যোগান রেখা। আর স্বল্পকালীন প্রান্তিক ব্যয় হচ্ছে ফার্মের স্বল্পকালীন যোগান রেখা। তো শর্ত হচ্ছে যে অংশটা ABC রেখার উপরে অবস্থান করে। তাহলে মনে করো যে আমার এই ভারসাম্য তো OP1 ছিল, কোনো কারণে দাম বৃদ্ধি পেয়ে OP2 হলো। তাহলে আমি এই স্বল্পকালীন প্রান্তিক ব্যয় রেখার এই বিন্দুতে উৎপাদন করব না দীর্ঘকালীন প্রান্তিক ব্যয় রেখার এই বিন্দুতে উৎপাদন করব? এটা একটু চিন্তা করে একটু বলো, ভিডিওটা স্টপ করে, তারপর দেখো আমার সাথে উত্তর মিলে কিনা। হ্যাঁ, যদি কোনো কারণে যে দাম বৃদ্ধি পায়, অনেকে বলতে পারো যে LMC রেখার এই বিন্দুতে আমরা কি করব, উৎপাদন করব। ঠিক আছে? এই বিন্দুতে না, এই বিন্দুতে আমরা উৎপাদন করব না। কারণ যখন দামটা বৃদ্ধি পায়, দামটা আমি দীর্ঘদিন আলোচনা করছি, ঠিক আছে, কিন্তু যখন দামটা বৃদ্ধি পায়, বৃদ্ধি পেল যখন, তখন স্বল্পকাল না। হ্যাঁ, আমি তো মনে করো দীর্ঘকাল কখন, একটা দাম বৃদ্ধি পাওয়ার পর যখন দেখব 6 মাস 7 মাস 1 বছর পর্যন্ত এই দামটা আছে। হ্যাঁ,
1.5 বছর 2 বছর পর এই দামটা কনস্ট্যান্ট আছে, তখন এই দামের উপর ভরসা করে আমি দীর্ঘকালে যোগান দেব। তো তাৎক্ষণিকভাবে দাম বৃদ্ধি পেলে আমি দীর্ঘকালীন যোগান রেখা অনুযায়ী যোগান দেব না, আমি স্বল্পকালীন এসএমসি রেখা অনুযায়ী যোগান দেব, কথাটা মনে রাখবে। আচ্ছা, এসএমসি রেখার এই বিন্দুতে কেন জানো? কারণ এসএমসি রেখার এই বিন্দুটা এই যে নতুন দাম রেখাকে সেট করেছে। এই 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 দাম রেখাটা মানে কি? এই রেখাটা আবার কি? P2 সমান কত? MR2, ঠিক আছে, সমান AR2। ওকে, এই যে দাম রেখা, তাহলে এই বিন্দুতে কি হবে? যে এই বিন্দুতে আমার এসএমসি সমান কি হয়ে যাবে? MR হয়ে যাবে। কেন? যে এই বিন্দুটা তো MR রেখার উপর। তোমরা জানো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম প্রান্তিকায় গড়ায় সমান, ঠিক আছে। এটা যদি নতুন দাম যদি হয়, তাহলে এই রেখাটা একই সাথে MR রেখাও নির্দেশ করে। তাহলে এমসি রেখা যখন এই বিন্দুতে যখন ছেদ করবে, তাহলে এই বিন্দুতে MR এতটুকু, এমসিও এতটুকু, পরস্পর কি সমান, অর্থাৎ এখানে ভারসাম্য হবে, এখানে যোগান দেবে। প্রিয় শিক্ষার্থীরা, কথা ছিল কি? কথা ছিল আজকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ক্রমবর্ধমান ব্যবস্থায় শিল্পের দীর্ঘকালীন যোগান রেখা কি করব? অঙ্কন করব। এটা ছিল কথা ছিল আজকে, নাকি? হ্যাঁ, এইটা অঙ্কন করার জন্য আজকে এতটুকুই ক্লাস করলাম। এটা খুব ভালো করে যতটুকু আলোচনা করেছি মাথার ভিতরে রাখো। এক্সটার্নাল ইকোনমি, এক্সটার্নাল ডিজ ইকোনমি, ইন্টারনাল ইকোনমি, ইন্টারনাল ডিজ ইকোনমি, দীর্ঘকালীন গড় রেখা উপরের দিকে যাওয়া, নিচের দিকে যাওয়া, তারপরে ওই যে দীর্ঘকালীন প্রান্তিক ব্যয় রেখা, তারপর ভারসাম্য কিভাবে উপরে উঠে, দাম বাড়লে এলএমসি না এসএমসি রেখার দ্বারা উৎপাদন করবো, এই যে কথাগুলো বলিস না, সবগুলো ব্রেইনের ভিতরে কি করো রাখো। নেক্সট ক্লাসে কি করব? দীর্ঘকালীন যোগান রেখা কি করব? অঙ্কন করব। নেক্সট ক্লাসে মানে 10 নাম্বার লেকচারে দিয়ে দেবো। হ্যাঁ, 10 নাম্বার লেকচারে, অর্থাৎ আজকে যেদিন প্রকাশ পাবে এর পরের দিনে এটা কি প্রকাশ পাবে। তা আমার অনুরোধ থাকবে আগে এটা খুব ভালো করে দেখবা, তখন দেখবে দীর্ঘকালীন যোগান রেখা একেবারে ইজি হয়ে গেছে। আজকে যদি দিই ক্লাস আরও বাড়বে, তোমাদের অভিযোগ স্যার লম্বা ক্লাস, এই জন্য এতটুকু পর্যন্ত রেখে দিলাম। দীর্ঘকালীন যোগান রেখা পরের ক্লাসে দিচ্ছি। হ্যাঁ, খুব কম সময়ের ভিতরে আমি জানি পরীক্ষা তোমাদের কি সামনে, আমি নেক্সট রেকর্ড করে দিয়ে দেবো দীর্ঘকালীন যোগান রেখা, তোমরা পেয়ে যাবে। সবাই ভালো থেকো, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা এখানে কি করলাম, শেষ করলাম।